হ্যালো ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? আজকে প্রিপোজিশনের কম্প্যাক্ট সিরিজের একটা মাস্টার ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনের পুরো এ টু জেড শিখে ফেলবো। প্রিপোজিশনের গ্রামাটিক্যাল হ্যাক্স, প্রিপোজিশনের বোর্ড কোশ্চেন সলভ, তার সাথে প্রিপোজিশন থেকে অ্যাডমিশনে কোন ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে ভালো একটা ধারণা নিব। সো তোমাদের কলেজে যতগুলো পরীক্ষা থাকুক না কেন, সবগুলো পরীক্ষায় তুমি প্রিপোজিশনে আজকের ক্লাস করার পরে, বেসিক্যালি আজকের ক্লাস করার পরে তুমি তোমার কলেজের সকল পরীক্ষায় পুরো 5 আউট অফ 5 পাবে প্রিপোজিশনে, তার সাথে বোর্ড এক্সামও 5 আউট অফ 5 পাবে এবং অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রিপারেশন কভার করতে পারবে আজকের ক্লাসের প্যাটার্ন অনুযায়ী যদি প্রিপারেশনটা নাও। এবং আজকের ক্লাসে পুরো গ্রামাটিক্যাল হ্যাক্সটা এত সুন্দর করে রিপ্রেজেন্ট করবো, তুমি ক্লাসটা করলে বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং আজকে প্রিপোজিশনের ক্লাসটা একটু ইন্টারেস্টিং। আমি একটু বলে নিই, আমাদের প্রিপোজিশনের ক্লাসটা কিন্তু আজকে কোনোভাবে গতানুগতিক হবে না, একটু মাথায় রাখবা। আমরা কিন্তু গতানুগতিকভাবে প্রিপোজিশন শিখি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রিপোজিশন আমাদের যখন এক্সাম হলে যাই আমরা কিন্তু ভুলে যাই, বা এক্সাম হলে গেলে আমরা কিন্তু প্রপারলি ইউজ করতে পারি না। বাট আজকে আমরা গতানুগতিক যে ওয়ে বা ট্র্যাডিশনাল ওয়ের বাইরে গিয়ে প্রিপোজিশন শিখবো। এবং আজকে আমরা প্রিপোজিশন যেটা শিখবো, মানে যেভাবে শিখবো, এটা একটু মানে ভিন্ন ধরনের, তুমি দেখলে বুঝতে পারবা। আজকে আমরা বাংলা অর্থ করে করে আমরা প্রিপোজিশন শিখবো। এবং একটা কথা বলি, আমরা যদি প্রিপোজিশন এইচএসসি লাইফে প্রিপোজিশনে ভালো করতে চাই, আমাদেরকে দুইটা সেগমেন্টের প্রিপোজিশন শিখতে হবে। একটা সেগমেন্ট হচ্ছে জেনারেল প্রিপোজিশন, অর্থাৎ যেটা আমরা গ্রামাটিক্যাল হ্যাক্সের ভিতরে নিয়ে আসবো, আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাদের মেমোরাইজিং পার্টের ভিতরে যাবে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মানে আমাদের গ্রামার বেস যে প্রিপোজিশনগুলো থাকে, অর্থাৎ গ্রামাটিক্যাল প্রিপোজিশনগুলো থাকে, যে ইন কই বসবে, অন কই বসবে, আন্ডার কই বসবে, অ্যাবভ কই বসবে, এরকম যে সকল বিষয়গুলো আছে, আমরা যদি শুধুমাত্র এইগুলো শিখে এক্সাম হলে যাই, আমরা কিন্তু ভালো করতে পারবো না। কারণ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমাদের গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে 10টা গ্যাপে মিনিমাম 6টা বা 7টা গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। সো আমরা কিন্তু আজকের ক্লাসে জেনারেল প্রিপোজিশন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দুইটা সেগমেন্টে কভার করব। সো দেখো, আজকে আমরা মাত্র 30টা জেনারেল প্রিপোজিশন শিখবো, যে 30টা জেনারেল প্রিপোজিশন সব থেকে বেশিবার আসে। আমি যদি একটু ভালো করে ক্যালকুলেশন করে বলি, আমি বলবো যে মানে এই যে প্রিপোজিশনগুলো শিখবো, জেনারেল প্রিপোজিশনের ক্ষেত্রে 95% প্রিপোজিশন আজকে এই 30টা প্রিপোজিশন থেকে কভার হবে। এবং তার পাশাপাশি আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখবো। সো আমরা বাংলা বুঝে বুঝে করবো। তুমি যদি প্রিপোজিশনের বাংলা অর্থ না জানো, তুমি প্রিপোজিশন ভালো করতে পারবো না। কারণ আমরা বাঙালি ভাই, আমাদের বাংলা বুঝে বুঝে উত্তর করতে হয়। আমি একদম গদবাদা মুখস্থ করে গ্রামাটিক্যাল হ্যাক্স মেনটেন করে এটা আমাদের জন্য না, আমরা কিন্তু এগুলো পারি না। দিন শেষে পরীক্ষার হলে আমি বাংলা করে করে করি, যে সঙ্গে বুঝাইলে উইথ বসে, ঠিক আছে, সো ছোট স্থান বুঝাইলে অ্যাড বসে, এটা কিন্তু আমরা দিন শেষে বাংলা করে করে, বাট ছোট একটা সময় বুঝাইলে অ্যাড বসে, আমরা কিন্তু দিন শেষে বাংলা করে করে এগুলা মানে ব্যবহার করি। সো দ্যাটস ওয়াই আমরা বাংলা করে করে শিখবো, যেটা তোমাকে সব থেকে বেশি পরিমাণে হেল্প করবে। একটু ডিফারেন্ট ওয়েতে শিখতে হবে ভাই। একটা ডায়াগ্রাম আঁকায় তোমার ইন অন অ্যাট এইগুলোর ব্যবহার শিখায় কোনো লাভ নাই, দিন শেষে একটু ডিফারেন্ট ওয়েতে না শিখলে। দেখো, প্রথমত ইনের বাংলা অর্থ হচ্ছে ভিতরে। সো আমরা ভিতরে অর্থে কোনো একটা জায়গায় যদি প্রিপোজিশন ডিমান্ড করে, আমরা কিন্তু সেখানে ইন বসাবো। যেমন হি ইজ ইন দ্য রুম, মানে সেই লোকটা বা এই লোকটা বা ইনি বা তিনি রুমের ভিতরে। তারপরে কি আছে দেখো, অন মানে উপরে। এখন কত উপরে? অন মানে উপরে বোঝায়, কিন্তু কত উপরে সেটা হচ্ছে, ধরো একটা টেবিলের পরে বই, মানে যেটার উপরে থাকুক না কেন সেটার সাথে লাগানো থাকবে। ধরো এটা একটা টেবিল, এই টেবিলের পরে একটা বই, সো বইটা যদি টেবিলের সাথে লাগানো থাকে সেটা হচ্ছে অন দ্বারা আমরা প্রকাশ করবো। অর্থাৎ উপরে অর্থে কিন্তু অ্যাবাভও আছে, ঠিক আছে। সো তারপরে তোমার আরেকটা সেগমেন্টে কিন্তু আছে যে ওভারও আছে। সো আমার একটু বুঝতে হবে যে কোথায় অন বসবে, কোথায় ওভার বসবে। সো আমার অনটা বসবে যদি লাগানো থাকে, মানে যে বিষয়টা উপরে আছে সেটা যদি লাগানো থাকে অবজেক্টের সাথে, তখন আমরা অন দিব। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ মানে আমাদের যে বইটা কিন্তু টেবিলের উপরে। এখন টেবিলের উপরে বইটা লাগানো থাকে না, লাগানো থাকে। তারপরে কি, অ্যাট হচ্ছে নির্দিষ্ট স্থান বা ছোট সময়, বড় না, নির্দিষ্ট স্থান বা ছোট সময় বুঝাইছে। যেমন আই উইল মিট ইউ অ্যাট 5 PM, আমি তোমার সাথে 5টায় দেখা করবো। বা আই লিভ ইন গাজীপুর, আমি গাজীপুরে বসবাস করি। বাংলাদেশের পার্সপেক্টিভে গাজীপুর একটা জেলা, ওটা একটা ছোট। তারপরে কি আছে, আন্ডার মানে নিচে। দেখো এখানে তোমরা দুইটা জিনিসে একটু কনফিউজ হয়ে যাবে, আন্ডার আর বিলো, ঠিক আছে। আন্ডার মানে নিচে, বিলো মানেও নিচে, মানে নিচে অর্থে তোমার বিলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, আন্ডার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সো বিলো কোথায় বসাবা, আন্ডার কোথায় বসাবা? দেখো, বিলো ব্যবহৃত হয় তোমার জেনারেলি পদমর্যাদার নিচে, তাপমাত্রার নিচে, ঠিক আছে, গ্রেডের নিচে, এই জিনিসগুলো বুঝাইতে আমরা বিলো ব্যবহার করি। আর আন্ডার ব্যবহার করি কোনো ওই যে খাটের নিচে, টেবিলের নিচে, এই সকল নিচে বুঝাইতে আমরা কি ব্যবহার করি, আন্ডার ব্যবহার করি। তো আন্ডারের বিলো নিয়ে তোমরা আশা করি আর কোনো কনফিউশনে পড়বে না। আন্ডার মানে নিচে। দেখো
যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, অর্থাৎ বিড়ালটা তোমার কি বেডের নিচে। তারপরে কি বিলো মানেও নিচে, আমি এটা একটু পড়ে নিই। যেমন এখানে আছে কি দেখো, দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। আমি বললাম না এখানে টেম্পারেচার, গ্রেড, ইস অ্যান্ড এভরিথিং বুঝাইতে কিন্তু আমরা কি করি বলো তো, আমরা বিলো ব্যবহার করি, মানে নিচে অর্থে। তারপরে কি ওভার মানে উপরে, অ্যাভাব মানে উপরে। এখন একটু কম্পারেটিভলি একটু চিন্তা করতে হবে, আমরা অন মানে উপরে দেখলাম বাট স ছিল, বাট এখানে ওভার মানে উপরে আবার অ্যাভাব মানে উপরে, মানে আমরা এই অর্থে কিন্তু প্রিপোজিশন ব্যবহার করব। যখন মানে স ছাড়া উপরে থাকবে তখন আমরা কি করব, স ছাড়া উপরে থাকলে আমরা তখন ওভার দিব। যেমন এখানে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, এখানে পাখিটা মানে বাড়ির উপর দিয়ে উড়ে গেল। সো আমার কিন্তু বাড়ির সাথে লাগানো না, আমার যে উপরে যে আমার যে শেড, আমার শেডের সাথে কিন্তু লাগানো না, এটা কিন্তু উপর দিয়ে উড়ে গেল। সেই ক্ষেত্রে ওভার। অ্যাবভ মানে কি, অ্যাবভ আছে অন্য বিভিন্ন পার্সপেক্টিভে ব্যবহৃত হয়। অ্যাবভ জেনারেলি আমরা ওই সকল উড়াউড়ি বাদ দিয়ে যদি বলি, আমরা অ্যাবভটা ব্যবহৃত হয় তোমার তাপমাত্রা, গ্রেড, এই সকল জায়গাগুলোতে আবার অ্যাবভ ব্যবহার করতে পারি আমরা উপরে অর্থে। তারপরে মার্কস টার্কস হাবি যাবি এই সকল পার্সপেক্টিভে, যেমন হিজ মার্কস আর অ্যাভারেজ। ঠিক আছে, সো তুমি এখানে দেখো এটা কিন্তু মার্কসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমি যেটা বললাম যে মার্কস, গ্রেড, এই সকল জায়গায় টেম্পারেচার বা তাপমাত্রা এই সকল জায়গায় কিন্তু আমরা অ্যাবভ ব্যবহার করি উপরে অর্থে। তারপরে কি বেহেন মানে পিছনে, মানে পিছনে অর্থে আমরা কিন্তু বিহাইন্ডটা ব্যবহার করব, মানে অ্যাজ এ প্রিপোজিশন। যেমন হি ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার, সে বা তিনি কারটার পিছনে কিন্তু দাঁড়ায় আছে। তারপরে কি আছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কিন্তু সামনে। আর একটা কথা বলি, এই যে ইন ফ্রন্ট অফ এটা একটা তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, মানে যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় প্রিপোজিশন দিয়ে শেষ হয় সেটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখানে মূলত আমি প্রিপোজিশনের ভিতরে কেন প্রিপোজিশনাল ফ্রেজ দিলাম, কারণ মাঝে সাঝে যে ইন ফ্রন্ট অফের ক্ষেত্রে ইন ফ্রন্ট দিয়ে অফটা সাইলেন্ট করে দেয়, আবার আমরা কখনো কিন্তু ফ্রন্ট অফ দিয়ে ইনটা সাইলেন্ট করে যায়, তো তখন তোমার কিন্তু একটা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, অর্থাৎ মানে স্কুলটা মসজিদের সামনে। তারপর কি বিসাইড মানে পাশে, পাশে অর্থে আমরা বিসাইড প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন হি স্যাট বিসাইড হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের পাশে বসে ছিল। তারপরে টু মানে ঠিক পাশে বা দিকে, টু মানে ঠিক পাশে বা দিকে। ভাইয়া তুমি যদি বাংলা অর্থ করে করে পড়ো বা বাংলা অর্থ করে করে বুঝো, তুমি খুব ভালোভাবে খুব ইজিলি এগুলো ধরতে পারবা। আমি লাস্ট পর্যন্ত ক্লাসটা করাই, তুমি লাস্ট পর্যন্ত যদি থাকো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমার প্রিপোজিশন নিয়ে আর লাইফে কোনো ধরনের কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। একদম লাস্টে আমি তোমাদের বোর্ড কোশ্চেন যখন সলভ করবো তখন তুমি বুঝতে পারবো যে কতটা ইজিলি একটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারি। আর এই প্রিপোজিশনে আমরা কখনো পাসের ভিতরে পাস পাই না, আমরা পাই 1, 2, 1.75 এরকম টাইপের একটা মার্কস পাই। সো দেখো টু মানে ঠিক পাশে বা দিকে, অর্থাৎ ঠিক পাশে বা দিকে বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করবো। যেমন দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য পোস্ট অফিস। তারপর কি বিটুইন, দুইটার ভিতরে যদি তুলনা বোঝায় তখন আমরা কি করব, বিটুইন ব্যবহার করবো। দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস, ঠিক আছে, বলটা দুইটা বাক্সের আর কি তোমার মাঝখানে। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো, এখানে টু বক্সেস, দুইটা বক্সের ভিতরে কিন্তু আমাদের এই বলটা নিয়ে তুলনা করা হয়েছে, অর্থাৎ দুইটা বক্সের কিন্তু তুলনা করা হচ্ছে। দুইটা নিয়ে যখন আমরা কম্পেয়ার করব তখন আমরা কি বলবে, বিটুইন বলবে। এমন কখন বলবে, দুইয়ের অধিক হইলে। যেমন হি ওয়াজ পপুলার অ্যামং ফ্রেন্ডস, সে কিন্তু বন্ধুদের ভিতরে জনপ্রিয়। এখানে ফ্রেন্ডস আছে, অর্থাৎ এখানে ফ্রেন্ডস দ্বারা কিন্তু দুইয়ের অধিক বুঝাইছে, একজনের ভিতরে বা দুইজনের ভিতরে না। বাই মানে কি, বাই অর্থাৎ আমাদের দ্বারা বা পাশে অর্থে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে। যেমন দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ, অর্থাৎ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লিখিত, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখছে দ্বারা বা পাশে, ঠিক আছে। বা আই স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার পাশে আছি, এরকম। সো মানে বাই মানে আমরা যদি পাশে বা দ্বারা অর্থে কোনো প্রিপোজিশন ব্যবহার করতে চাই আমরা কিন্তু বাই ব্যবহার করব। আর একটা বিষয় মনে রাখবা যে মানে তুমি যখন প্যাসিভ করবে অ্যাক্টিভ থেকে, প্যাসিভের ক্ষেত্রে তোমার ভার্বের পরে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে তারপরে কিন্তু অলওয়েজ বাই বসে। অলওয়েজ না, একটু ভিন্ন আমাদের কিছু অর্থ থাকে বা ভার্ব থাকে, তো সেইগুলো আলাদা আমরা লাস্টে দেখে নিব, আমাদের লাস্টে ওগুলো আমি অ্যাড করছি। সঙ্গে অর্থে আমরা প্রিপোজিশন উইথ বসাবো, ঠিক আছে। যেমন আই ওয়েন্ট উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সঙ্গে গেছিলাম। তারপরে কি সারা অর্থে প্রিপোজিশন উইদাউট বলবে, যেমন হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে গুড বাই না বলে চলে গেছিল, কোনো একটা জায়গা ত্যাগ করছে, সো মানে সেরে গেছে, এটা মানে সারা অর্থে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করবো উইদাউট, ঠিক আছে। তারপরে কি অ্যাবাউট হচ্ছে সম্পর্ক অর্থে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে। যেমন আই নো এ লট অ্যাবাউট হিস্ট্রি, আমি হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানি, তারপরে কি আছে দেখো, অফ, ঠিক আছে। এর অর্থে, এর মানে আমরা যখন দেখবো যে এর বা র এরকম অর্থে কোনো প্রিপোজিশন ডিমান্ড করতেছে তখন আমরা কিন্তু অফ ব্যবহার করব। যেমন দ্য কালার অফ দ্য কার ইজ রেড, অর্থাৎ গাড়িটির কালার হয় লাল। এর কিসের, গাড়ির,
ঠিক আছে, গাড়ির কালার হয় লাল। সো র এই যে এর আসলো, এর অর্থে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব অফ। ফর জন্য অর্থে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। যেমন দ্য গিফট ইজ ফর ইউ, এই গিফটটা তোমার জন্য, এই গিফটটা তোমার জন্য। সো এখন ফেব্রুয়ারি মাস চলতেছে না, সো আজকে কয় তারিখ, আজকে তোমার ফেব্রুয়ারির কয় তারিখ, আজকে ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি, আজকে মেবি রোজ ডে। সো ওই যে হয় না যে দিস রোজ ইজ ফর ইউ, দিস রোজ ইজ ফর ইউ মাই লাভ, এরকম বলে না অনেকে, যারা প্রেম প্রেম করে তারা কিন্তু আজকে এটা বলতেছে, বুঝছো? সো এই রোজের খপ্পরে পড়বা না তোমরা যারা মেয়েরা আসো, এটা কিন্তু অনেক সমস্যা। এখন হয়তো রোজ দিবে, সো রোজের খপ্পরে পড়ো না, বুঝছো? আর পোলাপান তো রোজ টোজ নিয়ে দেখো দাঁড়ায় আছে। আমি একটু আগে শাহবাগ দিয়ে আসলাম, আমি মাত্রই শাহবাগ দিয়ে আসলাম। আরে ভাই এত ভিড় ভাই শাহবাগে, পোলাপান ঠিক আছে কাপল দেখি একটার পরে একটা। ওই মাত্রই শাহবাগ দিয়ে আসলাম, আমি পুরো দেখে অবাক। ঠিক আছে, আজকে রোজ দিচ্ছে ভাই এরা এত, মানে পুরা আজকে রোজ ডে মানে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মানে ডের পরে ডে থাকতেই থাকে না, আমি জানি না, বাট আজকে রোজ ডে আমি এটা বুঝছি বা কোথায় দেখলাম পোস্ট করছে। সো ওই যে ফর মানে জন্য, যে দিস রোজ ইজ ফর ইউ, ওইটা দিস রোজ ইজ ফর ইউ, ওইটা ঠিক আছে, এই যে ফর জন্য, এই গোলাপটা তোমার জন্য। ঠিক আছে, আবার অনেকে ফ্লার্টিং এর সময় বলে যে ইউ আর এ রোজ, মানে তুমিই গোলাপ। ঠিক আছে, মানে ওই কেউ যদি গোলাপ না কিনে নিয়ে যায়, গোলাপ না কিনে নিয়ে ধরো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল, এখন কিছু তো বলা লাগবে না। সো দেখবা যে বলবে যে ইউ আর এ রোজ, যে তুমি গোলাপ। তারপরে দেখবা আরও সিনারিও আছে ভাই, অনেক কিছু আছে। দেখবা যে ওই যে গার্লফ্রেন্ডের সাথে যখন বসে বসে মানে চাঁদ দেখে, ওই যে চাঁদনি রাইতে, সো ওই যে মানে কম্পেয়ার করে, আমি দেখছি এগুলা খুবই প্র্যাকটিক্যাল জিনিসপত্র, যে চাঁদ সুন্দর না তুমি সুন্দর, বলবে তুমি সুন্দর, তুমি তো চাঁদ ভাই, এগুলা মাথা নষ্ট। তারপরে কি টু মানে দিকে বা কাছে, যেমন হি ইজ গোয়িং টু দ্য স্কুল, সেই স্কুলের দিকে যাচ্ছে। সো ফর ঠিক আছে, জন্য একটু মনে রাখবা যে জন্য অর্থে ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়। ফ্রম মানে থেকে, যেমন শি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে, মানে থেকে অর্থে আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। আর সিন্স প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি থেকে, এখানে একটা সময় নির্দেশ করা থাকে, অর্থাৎ একটা সময় বুঝাইতে, সময় থেকে বুঝাইতে আমরা স্থানের থেকে বুঝাইতে ফ্রম ব্যবহার করি জেনারেল পার্সপেক্টিভে। আরও তোমার ডিফিকাল্ট পার্সপেক্টিভ আছে, এটা আসবে না এখানে। আর সময় নির্দেশ করার ক্ষেত্রে জেনারেলি সিন্স আসবে। ঠিক আছে, জায়গার ক্ষেত্রে সিন্স বসে না, যেমন আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010। তারপরে কি টিল বা আনটিল পর্যন্ত, অর্থাৎ পর্যন্ত অর্থে যদি কোনো প্রিপোজিশন ব্যবহার করি আমরা টিল বা আনটিল দেবো। যেমন ওয়েট আনটিল আই কাম ব্যাক, মানে ওয়েট করো এতদিন, মানে ওয়েট করো আমি যতক্ষণ না ফিরে আসি। ডিউরিং সময়কাল অর্থে আমরা প্রিপোজিশন হিসেবে ডিউরিংটা ব্যবহার করতে পারি। যেমন আই স্লেপ্ট ডিউরিং দ্য ক্লাস, আমি ক্লাস চলাকালীন সময় বা ক্লাস সময়কালে ঘুমাইতেছিলাম। ইনটু মানে ভেতরে গমন অর্থে ইনটু ব্যবহৃত, যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, অর্থাৎ মানে কেউ ধরো একটা রুমের ভিতরে গেছে বা কোনো কিছুর ভিতরে গেল, এটা বোঝাইতে আমরা কিন্তু অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ইনটু ব্যবহার করব। তারপরে কি আছে দেখো আউট অফ, বাইরে, যেমন হি র্যান আউট অফ দ্য রুম। তারপরে কি অ্যালং মানে বরাবর, তুমি যেন নদীর পাশ দিয়ে হাঁটো, পুকুরের পাশ দিয়ে হাঁটো, যে কোনো কিছুর পাশ বরাবর বা রাস্তার পাশ বরাবর যখন তুমি হাঁটবা, এখন যে পাশ বরাবর যাওয়া আছে না, যে তোমার ওই যে কি একটা বলে না যে স্ট্রেইট যাওয়া, যে স্ট্রেইট যখন তুমি পাশ বরাবর যাওয়া, তখন অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা অ্যালং ব্যবহার করব। কোনো কিছুর পাশ বরাবর যাওয়ার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করবো? অ্যালং। যেমন হি ওয়াকড অ্যালং দ্য রিভার, সে নদীর পাশ বরাবর বা নদীর পাড় দিয়ে কিন্তু যাইতেছিল। সো এই যে তোমরা অ্যালং, অ্যাক্রস আর এই যে থ্রু, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কনফিউশন ক্রিয়েট করো। সো অ্যালং মূলত পাশ বরাবর, কোনো কিছুর পাশ বরাবর যাওয়ার ক্ষেত্রে অ্যালং প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন উই ওয়াকড অ্যালং দ্য রিভার, অর্থাৎ আমরা নদীর পাশ বরাবর যাচ্ছিলাম। অ্যাক্রস কোথায় ব্যবহৃত হবে? অ্যাক্রস ব্যবহৃত হয় পার হয়ে যাওয়া, তুমি ধরো সাঁতার কেটে নদী পার হচ্ছ, এই সকল পার্সপেক্টিভে তুমি অ্যাক্রস ব্যবহার করতে পারো। হি সম অ্যাক্রস দ্য রিভার, বা একটা পুকুর পার হচ্ছে তুমি সাঁতার কেটে। সো এই সকল জায়গায় তুমি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে অ্যাক্রস ব্যবহার করতে পারো। থ্রু কোথায় ব্যবহৃত হবে? থ্রু ব্যবহৃত হবে কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। তুমি ধরো একটা মানে মাঠের ভিতর দিয়ে যাচ্ছ, তুমি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ, তুমি একটা ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছ, তুমি কোনো কিছুর ভিতর, ধরো তুমি সরিষা ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছ। সো এরকম ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আর ভিতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করি থ্রু। ঠিক আছে, হি ওয়াক থ্রু দ্য ফরেস্ট, সে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে গিয়েছিল। তারপরে কি বিফোর, আগে অর্থে আমরা প্রিপোজিশনের বিফোর ব্যবহার করি। ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর সানসেট, অর্থাৎ সূর্য অস্তের পূর্বে তুমি তোমার কাজ শেষ করো। অর্থাৎ আমরা এই 30টা জেনারেল প্রিপোজিশন যদি মনে রাখতে পারি, আমি তোমাকে প্রমিস করতে পারি যে মানে তোমার পুরো জেনারেল প্রিপোজিশন 95% কভার হয়ে যায় এখান থেকে। ঠিক আছে, আর দুইটা একটা আনকমন প্রিপোজিশন আসে যেগুলো আমরা বোর্ড কোশ্চেন সলভ করার সময় খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এবং একটা কথা মনে রাখবা, এই জেনারেল প্রিপোজিশন দিয়ে খুব ভালো কিছু করতে পারবো না যদি না তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে পড়ো। আমি যখন তোমার বোর্ড কোশ্চেন সলভ করাবো একটু পরে, তুমি তখন হাড়ে হাড়ে টের পাবা যে ভাইয়া আপনি এই কথাগুলো কেন বলছেন। আমি এখন এই জিনিসগুলো খুবই ভালো করে ফাইন্ড আউট করতে পারতেছি, বা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, কজ ভাই এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব বেশি নেসেসারি। দেখো এখানে কি আছে যে প্রিপোজিশন,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা মানে হিউজ পরিমাণ কোশ্চেন থাকে। সো দেখো, নির্ভর করা অর্থে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে অন বসে, ঠিক আছে? আমরা জাস্ট মিলাই পড়বো এখন খুবই ইজিলি। দেখো, অ্যাক্ট অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, কাউন্ট অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানে নির্ভর করা, হ্যাং অন মানে নির্ভর করা, হিঞ্জ অন মানে নির্ভর করা, লিন অন মানে নির্ভর করা, রিলাই অন মানে নির্ভর করা। অর্থাৎ নির্ভর করা অর্থে এইগুলোর পরে প্রত্যেকটার পর অন বসবে এবং প্রত্যেকটার কিন্তু বাংলা অর্থটা কিন্তু সেম, নির্ভর করা। যেমন অ্যাক্ট অন নির্ভর করা, ব্যাংক অন নির্ভর করা, কাউন্ট অন নির্ভর করা। আমার সাথে একবার করে রিপিট করো, পারলে কমেন্ট করে ফেলো। আর নেক্সট আমাদের কোন ক্লাস লাগবে এটা একটু জানাও। আর ভাইয়াদের ইউটিউব চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও। আর ভাইয়ার মানে কোন ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তুমি তোমার প্রতিক্রিয়া জানাবে। সো অ্যাক্ট অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা। আমার সাথে একটু রিপিট করো, ঠিক আছে? পারলে নোট করে ফেলো। আর ভিডিওটা আমাদের এই পিডিএফ পাইতে তুমি আমাদের ইউটিউবে থাকলে কমেন্ট করো যে ভাই পিডিএফ লাগবে, পিডিএফটা দেন, আমরা লিঙ্ক দিয়ে দিব সাথে সাথে। আর যদি ফেসবুকে থাকো ভিডিওটা শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিলে আমরা কিন্তু তোমার পিডিএফটা দিয়ে দিব। তারপরে কি, ডিপেন্ড অন মানে নির্ভর করা, হ্যাং অন মানে নির্ভর করা, হিঞ্জ অন নির্ভর করা, লিন অন রিলাই অন মানে নির্ভর করা। তারপরে কি, বিরত থাকা বা কাউকে বিরত রাখা অর্থে আমরা অ্যাবস্টেনের পর ফর্ম বসাবো, ঠিক আছে? অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো সবগুলো পর ফর্ম, অ্যাবস্টেন ফর্ম মানে বিরত থাকা বা রাখা, ব্যান ফর্ম, হিন্ডার ফর্ম, ডিভার ফর্ম, ডিটার ফর্ম, ডিসকারেজ ফর্ম, প্রিভেন্ট ফর্ম, তারপর প্রহিবিট ফর্ম, রিফ্রেন ফর্ম, রেস্ট্রেইন ফর্ম। প্রত্যেকটার অর্থে বিরত থাকা বা রাখা। তারপরে কি, উপযুক্ত অর্থে কম্পিটেন্টের পরে ফর বসবে, এলিজিবলের পরে ফর বসবে, ফিটের পরে ফর বসবে, সুইটেবলের পরে ফর বসবে, কোয়ালিফাইডের পরে ফর বসবে। অর্থাৎ কম্পিটেন্ট ফর মানে উপযুক্ত, এলিজিবল ফর মানে উপযুক্ত, ফিট ফর মানে উপযুক্ত, সুইটেবল ফর মানে উপযুক্ত, কোয়ালিফাইড ফর মানে উপযুক্ত, ঠিক আছে? আবার কোনো কিছুর জন্য বিখ্যাত অর্থে ফেমাস ফর মানে বিখ্যাত, ওয়েল নোন ফর মানে বিখ্যাত, ইলাস্ট্রিয়াস ফর মানে বিখ্যাত, রিনাউন ফর মানে বিখ্যাত। তারপরে কি আছে দেখো, সেলিব্রেটেড ফর মানে বিখ্যাত, এমিনেন্ট ফর মানে বিখ্যাত, প্রমিনেন্ট ফর মানে বিখ্যাত, রিমার্কেবল ফর মানে বিখ্যাত, নোটেড ফর মানে বিখ্যাত। অর্থাৎ বিখ্যাত বা খুব প্রসিদ্ধ কোনো কিছু অর্থে, প্রসিদ্ধ না, এখানে বিখ্যাতটাই ভালো যায়। তারপরে কি, কোনো কিছু উপকারী অর্থে, উপকারী অর্থে আমরা বেনিফিশিয়ালের পরে টু বসাবো। বেনিফিশিয়াল টু মানে উপকারী। আমার সাথে একবার করে কাইন্ডলি রিপিট করে ফেলো, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। বেনিফিশিয়াল টু মানে কি, উপকারী। কন্ডিউসিভ টু মানে উপকারী, কনজেনিয়াল টু মানে উপকারী। তারপরে কি, কনভেনিয়েন্ট টু মানে উপকারী। তারপরে কি আছে দেখো, ক্ষতিকারক অর্থে, ডিট্রিমেন্টাল টু মানে ক্ষতিকারক কোনো কিছু অর্থে যে ক্ষতিকারক, ঠিক আছে? এই যে ক্ষতিকারক অর্থে। তারপরে কি, ডিলেটেরিয়াস মানে টু মানে ক্ষতিকারক, ফেটাল টু ক্ষতিকারক, ঠিক আছে? হার্মফুল টু ক্ষতিকারক অর্থে ব্যবহৃত, ইনজুরিয়াসের পরে টু ক্ষতিকারক অর্থে ব্যবহৃত, হার্টফুল টু ক্ষতিকারক অর্থে, হার্টফুলের পরে টু ব্যবহৃত, ইনিমিক্যাল টু শত্রু বা ক্ষতিকারক অর্থে, প্রিজুডিস টু। এটা কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি, কোনো কিছুর ক্ষেত্রে বাধা দেওয়া অর্থে বারের পরে প্রিপোজিশনের টু ব্যবহৃত, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি কোনো জায়গায় বার দেখো, বারের পরে গ্যাপ থাকলে এখানে টু বসাই দিতে হবে চোখ বন্ধ করে। কোনো জায়গায় হিন্ডারেন্স দেখলে যদি গ্যাপ দেখো, হিন্ডারেন্সের পরে চোখ বন্ধ করে টু ব্যবহার করতে হবে। কোনো বাংলা অর্থ বোঝার দরকার নেই, কারণ এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জোড়ায়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে জোড়ায়, ঠিক আছে? জোড়া মনে রাখবা। আমরা বলি না যে কেউ ধরো প্রেম করলে বলে না যে জোড়ায় ঘুরতেছে। সো এই জোড়া কিন্তু আলাদা করা খুবই টাফ। সো এই ক্ষেত্রেও সেম, মানে ওই জোড়া যদিও আলাদা করা যায় বা একটা সময় দেখা যাচ্ছে আলাদা হয়ে যায় প্রেমের জোড়া, কিন্তু এই প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জোড়া কখনো কিন্তু আলাদা হয় না। এটা কিন্তু একদম বাউন্ডেড, একদম রিজিড, একদম ফিক্সড, ঠিক আছে? সো প্রেমের জোড়া মনে রাখবা, প্রেমের জোড়ার সাথে মিলায় মনে রাখবা। বাট মনে রাখবা প্রেমের জোড়া ভাঙ্গে যায় বা এটা মানে কি হয় মানে এটা তোমার হইতে পারে, ডিটাচড হইতে পারে, মানে দুইজন না একসাথে নাও থাকতে পারে। বাট এই যে যখন তুমি প্রিপোজিশনের ক্ষেত্রে আসবা, পার্সপেক্টিভে আসবা, তখন কিন্তু এই জোড়া ভাঙবে না। এই জোড়া কিন্তু একদম রিজিড। এইখানে যে অর্থ যেটা দেওয়া আছে এইটাই মানে তুমি চেঞ্জ করতে পারবে না, যে বারের পরে টু বসবে, হিন্ডারেন্সের পরে টু বসবে বাধা দেওয়া অর্থে, ঠিক আছে? আবার ক্ষতিকারক অর্থে হার্মফুলের পরে টু বা হার্টফুলের পরে টু বা ইনিমিক্যাল বা এর পরে টু বা প্রিজুডিসের পরে টু, একদম কিন্তু পুরো মানে কি বলবো যে রিজিড, ঠিক আছে? এগুলো পরিবর্তন করতে পারছো। তোমার ধরো হিন্ডারেন্স আসলো, তুমি ধরো জানো না যে হিন্ডারেন্সের পরে টু বসে, তুমি ইন বসালে, তোমার কিন্তু কখনো ভালো একটা মানে তুমি মার্ক ক্যারি করতে পারো না, কিন্তু তুমি অনেক ভুল করবে। এটা কিন্তু ভুলই তুমি করে ফেলছো। তারপরে কি আছে দেখো, যদি আত্মসমর্পণ করা হয়, সরি এখানে আরও আছে যে ব্যারিয়ার টু, তো হিন্ডারেন্স টু, তারপরে ইম্পেডিমেন্ট টু, অবস্ট্যাকেল টু। তারপরে তোমার যদি আত্মসমর্পণ করা যে বাউ টু, তারপরে কি আছে দেখো, গিভ ইন টু। এখন গিভ ইন টু মানে আত্মসমর্পণ করে, গিভ ইনের পরে টু বসে, এটা কিন্তু তুমি জীবনও জানো না, ঠিক আছে? এটা কিন্তু তুমি জীবনও জানতা না। সো গিভ ইনের পরে টু, গিভ ইন টু মানে আত্মসমর্পণ করা, ইয়েল টু, সাবমিট টু, অ্যাবান্ডন টু, রিজাইন টু, সারেন্ডার টু। আত্মসমর্পণ করা অর্থে প্রত্যেকটার পরে টু বসে। আবার লেগে থাকা, কোনো কিছুর প্রতি তুমি ধরো খুবই অবসেসড, না অবসেসড মানে আমার এটা না এলে হবে না। সো এই ক্ষেত্রে তুমি লেগে থাকবা। লেগে থাকা অর্থে অ্যাডহিয়ার টু, ক্লাইং টু, কিপ টু, স্টিক টু, স্ট্যান্ড টু, ঠিক আছে? এগুলোর পরে কিন্তু টু বসবে।
সো এগুলো মনে রাখবে, আমি পড়াই দিচ্ছি, আমার সাথে একটু রিপিট করো। এখানে কিন্তু অনেকগুলো আছে, আমরা প্রায় 4টা বা 5টা স্লাইড আমি এখানে রাখছি মোস্ট ইম্পর্টেন্টগুলো। তারপরে কি কোনো কিছুর প্রতি তুমি ধরো আর লেগে থাকবা, যেমন ফার্ম টু ট্রু টু, যেমন আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি লেগে থাকবো, এরকম যে ফার্ম টু ট্রু টু মানে লেগে থাকা, আমি ওর পিছনে লেগেই থাকবো, ঠিক আছে, আমার লাগবে এটা, আমি এমনি বললাম। কিন্তু এই কাজটা না করে তোমরা যদি একটু পড়াশোনা করো, আমি কেন এগুলো উদাহরণ দিচ্ছি জানো, কারণ তোমরা অ্যাকচুয়ালি তোমাদের লাইফে এখন তোমার মনে হয়, তোমাদের পোলাপানরা দেখলে মনে হয় তোমাদের লাইফের মিশন অ্যান্ড ভিশন হচ্ছে ওইটাই। আমি যদি খুবই সিম্পলি বলি, সরি, আমি মানে যখন লাইভ ক্লাস নেই, সো পোলাপান কমেন্ট করে ভাই একটা মনের মানুষ নাই। আর ভাই মনের মানুষ দিয়ে তুই কী করবি, তোর মনের মানুষ লাগবে কেন ভাই, মনের মানুষ তুই পড়াশোনা কর ভাই, তুই পড়াশোনা কর, তুই একটা মানে কি বলবো, তুই এস্টাবলিশড, টাকা পয়সা কামা ভাই, এটাই লাগবে জীবনে, ঠিক আছে। আর ওই বাকি জিনিসপত্রগুলো এমনি আসবে ভাই, মানে অল্টারনেটিভ জেন্ডারের ক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে প্রতিষ্ঠিত হও, এই জিনিসগুলো আসবে এমনি অটোমেটিক আসবে, ভালো অটোমেটিক আসবে ভাই, নিজেকে প্রতিষ্ঠিত করো আগে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি দেখো, বর্জিত বা খালি অর্থে, বর্জিত বা খালি অর্থে এই বেয়ারের পর প্রিপোজিশনে ব্যবহৃত হয়, ব্যাংক্রাফটের পর প্রিপোজিশনে ব্যবহৃত হয়, ডেস্টিটিউটের পর প্রিপোজিশনে ব্যবহৃত হয়, ডিভাইডের পর প্রিপোজিশনে ব্যবহৃত হয়, এমপ্লয়ি প্রিপোজিশনে ব্যবহৃত হয়, ঠিক আছে, এমপ্লয়ি পর কিন্তু প্রিপোজিশনে ব্যবহৃত হয়। এই যে ব্যাংক্রাফট অফ, তারপরে তোমার বেয়ার অফ, ডেস্টিটিউট অফ, ডিভাইড অফ, আর তোমার এমপ্লয়ি, প্রত্যেকটার বাংলা অর্থ কিন্তু তোমার বর্জিত বা খালি, ঠিক আছে। যেমন হি ইজ ডিভাইড অফ অনেস্টি, অর্থাৎ সে কিন্তু সততা বর্জিত একজন মানুষ। তারপরে কি কোনো কিছুতে দক্ষ বুঝাইতে, অ্যাড্রয়েটিন, ঠিক আছে, অ্যাডেপ্টিন, অ্যাটমিন। এখন তুমি যদি অ্যাটমিন এটা দেখে তুমি কি এটা জীবন, তোমার ধরো অ্যাটমের পর একটা গ্যাপ, যে হি ইজ, ধরো এরকম আসলো হি ইজ অ্যাট হোম, তারপরে কি ড্যাশ, এরকম যদি অ্যাটম ড্যাশ না দিয়ে এখানে অ্যাটম ড্যাশের পরে দিলাম, আমি ধরো ড্যাশের পরে দিলাম যে হি ইজ ড্যাশ হোম, আমি দিলাম কুকিং, ঠিক আছে। এখন তুমি কি করতে, হি ইজ ড্যাশ হোম, হি ইজ অ্যাট হোম কুকিং, তোমরা তো এটার বাংলা এরকম করতে যে সে বাসায় রান্না করে, হি ইজ অ্যাটম কুকিং, তোমরা বাংলা করতে সে বাসায় রান্না করে। তুমি যদি অ্যাটমিন মানে দক্ষ না জানো, তাহলে তুমি এটাই মনে করতে যে হি ইজ অ্যাটম ড্যাশ কুকিং মানে সে বাসায় রান্না করে, এখানে কোনো প্রিপোজিশন বসবে না, ঠিক আছে, কি ভুলভাল দিছে, বাট এখানে তো হবে ইন, যে হি ইজ অ্যাটমিন কুকিং, সে রান্নায় অনেক দক্ষ, সে রান্নায় অনেক দক্ষ। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব অপরিসীম। তারপরে কি দেখো, লিভ ফর, স্টার্ট ফর, মেক ফর, সেট আউট ফর, বাউন্ড ফর, এগুলো হচ্ছে কোনো স্থানের জন্য যাত্রা করার উদ্দেশ্যে, লিভের ফরে ফর, স্টার্টের ফরে ফর, তারপরে মেকের ফরে ফর, সেট আউটের ফরে ফর, বাউন্ডের ফরে ফর। তারপরে কি আছে দেখো, উদাসীন অর্থে ইনডিফারেন্টের পরে টু, কালাসের পরে টু, ডিফের পরে টু, ঠিক আছে, উদাসীন অর্থে এগুলো কিন্তু ব্যবহৃত হবে, একটু একটা জিনিস মাথায় রাখবা। আবার যদি সংযুক্ত, ঠিক বা সংলগ্ন অর্থে অ্যাডজাসেন্টের পরে টু, অ্যাডজয়নিং এর পরে টু, ক্লোজের পরে টু, কন্টিজিয়াসের পরে টু, ঠিক আছে, সংলগ্ন অর্থে একদম লেগে থাকা অর্থে। আবার যদি খোঁজা অর্থে লুক ফর, সার্চ ফর, সিক ফর, বলে না যে আই এম সিকিং ফর এ জব, আমি একটা জব খুঁজতেছি, এরকম যে লুক ফর, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই। আবার ভীত অর্থে অ্যাফ্রেড অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ, তারপরে ফিয়ারফুল অফ, অর্থাৎ ভীত, আই এম অ্যাফ্রেড অফ ডগ, আমি কুত্তা দেখলে ভয় পাই, আমি কুকুরকে ভয় পাই, ঠিক আছে। তারপরে কি কোনো কিছুর প্রতি যদি সন্দিহান, তুমি সন্দেহ প্রকাশ করো, যে আমি যে সামনে ইলেকশন, আমি সন্দেহ প্রকাশ করতেছি জামাত আসবে না বিএনপি আসবে, তো এই সকল জায়গায় যে তুমি বলো ডাউটফুল অফ, আই এম ডাউটফুল অফ দিস ইলেকশন, আমি এই ইলেকশন সম্পর্কে মানে অনেক বেশি সন্দিহান, যে হুইল টেক দ্য পাওয়ার, কি আসলে পাওয়ারটা নিবে। তারপরে ডিউবিয়াস অফ, সাসপিশাস অফ, সন্দিহান। তারপরে কি আছে দেখো, আবার এখানে প্রতিকার অর্থে রেমেডি ফর, রেমেডির ফরে ফর, কিউরের ফরে ফর, পিনাসিয়ার ফরে ফর, পিনাসিয়া ফর মানে প্রতিকার, কোনো কিছু ধরো প্রতিকার পাইছো, এরকম অর্থে এগুলো বসবে। আবার এখানে দেখো আকাঙ্ক্ষা করা অর্থে অ্যাসপায়ার টু বা আফটার, হ্যাঙ্কার আফটার, ক্রেভ ফর বা আফটার, মাথায় রাখবা, ঠিক আছে। তারপরে কি তোমার অনুরূপ বা সদৃশ্য অর্থে অ্যানালগাস টু, অ্যাকিন টু, সিমিলার টু, ঠিক আছে, সিমিলার টু মানে একই রকম, অ্যাকিন টু মানে একই রকম, আবার অ্যানালগাস টু মানে একই রকম, এগুলোর প্রত্যেকটার পরে কিন্তু টু বসবে। আমার কথা প্রত্যেকটা সিঙ্গেল সেগমেন্ট একটু মনে রাখুন, ঠিক আছে। ডেপ্রাইভড অফ, ভেরেভড অফ, ঠিক আছে, বঞ্চিত অর্থে। তারপরে কি কোনো কিছুর মধ্যে ধরো তুমি খুব বেশি পরিমাণ নিমগ্ন বা নিবিষ্ট, অ্যাবজর্বড ইন, প্লান্সড ইন, এঙ্গেজড ইন, অকুপাইড ইন, এনগ্রোসড ইন, ইমার্সড ইন, অর্থাৎ কোনো কিছুর ভিতরে ধরো তুমি প্রচুর পরিমাণে বিড়ি গাঁজা খাও, সো ওই রকম যে এনগ্রোসড ইন, গাঁজা খাওয়া, ক্লিয়ার। তারপরে কি মানে কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করা অর্থে অ্যাড টু, অ্যাফিক্স টু, অ্যাপেন্ড টু, অ্যাটাচ টু, ক্রেডিট টু। তারপরে কোনো কিছু নিয়ে ঈর্ষান্বিত হইলে জেলাস অফ, এনভাইয়াস অফ, জেলাসের সাথে তোমরা পরিচিত না, জেলাসের সাথে তোমরা পরিচিত না, জেলাস, জেলাসের সাথে তোমরা কিন্তু পরিচিত, ঠিক আছে, জেলাস, 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 জেলাস মনে করো, জেলাস, জেলাস ফিল করো না,
এই যে জেলাস, ঠিক আছে, এরপরে কিন্তু প্রিপোজিশন অফ বসবে। তোমরা কিন্তু অনেকে জেলাস ফিল করো বিভিন্ন সেগমেন্টে নিজেদের লাইফে, বাট এই জেলাসের পরে প্রিপোজিশন অফ বসে এটা কয়জন জানো? খুব ভালো পরিমাণ শিক্ষার্থী কিন্তু জানো না। আবার নির্ভর করা অর্থে ডিপেন্ডেন্ট অন, রিলায়েন্ট অন, ঠিক আছে। আবার যদি কোনো জায়গায় তুমি দেখো যে কোনো কিছুর জন্য অজুহাত অর্থে, এক্সকিউজ ফর, প্রিটেক্সট ফর, তারপরে কি আছে দেখো, জড়িত বা মগ্ন অর্থে, কনসার্ড ইন, ইনভলভড ইন, ইমপ্লিকেটেড ইন, তারপরে কি কানে খাটো অর্থে, ঠিক আছে, অর্থাৎ তুমি কানে কম শোনো, ডাল অফ, ডিপ অফ, হার্ড অফ আর শর্ট অফ, এগুলো কিন্তু তোমার এই যে কি অর্থে ব্যবহৃত হয়, কানে খাটো অর্থে ব্যবহৃত হয়। তারপরে কি, তারপরে আরেকটা লাস্ট স্লাইড হচ্ছে এইটা আমাদের অ্যাপ্রুভড প্রিপোজিশনের। এখানে কি আছে দেখো, অ্যাডমাইরেশন ফর, মানে কারো প্রতি শ্রদ্ধা অর্থে অ্যাডমাইরেশনের পরে ফর বসে, স্টিমের পরে ফর বসে, রেসপেক্টের পরে ফর বসে, রিগার্ডের পরে ফর বসে, রেভেন্সের পরে ফর বসে, দক্ষ অর্থে গুডের পরে অ্যাড, এপ্টের পরে অ্যাড, ঠিক আছে, প্রত্যেকটার পরে অ্যাড বসবে। আবার যদি অদক্ষ অর্থে ব্যাড অ্যাড, ওর্স অ্যাড, ক্লামজি অ্যাড, ডাল অ্যাড। আবার খুব মানে তোমার ভোগা অর্থে তোমার সাফার ফ্রম, আর যদি আরোগ্য লাভ করা অর্থে রিকভার ফ্রম। আবার যদি বলে আসক্ত বা উৎসর্গ অর্থে অ্যাডিক্টেড টু বা ডেডিকেটেড টু। আবার তোমার উৎসর্গ অর্থে বেসিক্যালি তোমার এখানে এই দুইটা কিন্তু অনেক বেশি পরিমাণ যায়। আর যদি মনে করো লেগে থাকা অর্থে বলি টু টু, কনস্ট্যান্ট টু, আর মিথ্যা অর্থে বি ফলস টু, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, অন্তর্ভুক্ত অর্থে ইনক্লুসিভ অফ, ইনক্লুসিভ অফ, আমরা বলি না আমরা একটা ইনক্লুসিভ জাতি, মানে অন্তর্ভুক্ত জাতি যে আমাদের সাথে সবার একটা ভালো সম্পর্ক, সেই ইনক্লুসিভ অফ। আবার মানে তোমার বেসিক্যালি দেখো বাদ দেওয়া অর্থে ফ্রি অফ বা এক্সক্লুসিভ অফ। তারপরে কি দেখো, রাজি হওয়া অর্থে, রাজি হওয়া উচিত অ্যাসেন্ট টু, অ্যাকসেপ্ট টু, কনসেন্ট টু, কনসেন্ট মানে রাজি, কনসেন্ট টু মানে রাজি হওয়া, অ্যাকসেপ্ট টু মানে রাজি হওয়া। তারপরে কি আছে দেখো এখানে, অ্যাসেপ্ট টু মানে রাজি হওয়া, আর যদি তুমি আপত্তি দাও তাহলে হচ্ছে অবজেক্ট টু আর ডিমান্ড টু। এবং এইগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করে নিবা। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কয়েকটা সেগমেন্ট একটু দেখব, ঠিক আছে, আমরা কয়েকটা সেগমেন্ট একটু ভালো করে দেখবো, একটু খেয়াল করো। আমরা কয়েকটা সেগমেন্ট একটু খুব ভালো করে দেখবো, একটু খেয়াল করো। আমরা কিন্তু কয়েকটা সেগমেন্ট একটু ভালো করে দেখবো এখানে। সেই সেগমেন্টের ভিতরে হচ্ছে যে আমি তোমাদের বলছিলাম যে আমরা যখন প্যাসিভ করি, অ্যাক্টিভটাকে প্যাসিভ করার পর সময় আমরা কিন্তু প্রত্যেকটা ভার্বের পরে ইন জেনারেল বাই বসাই, ঠিক আছে। যেমন আমি ধরো এখানে একটা ইয়া লিখলাম যে হি ইজ প্লেয়িং ফুটবল। সো এটা যখন প্যাসিভ করবো এরকম আসবে যে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম, এটা আসবে। কিন্তু এখানে দেখলাম আমরা প্লেডের পরে বাই দিলাম, বাট এটা কিন্তু অলওয়েজ কারেক্ট না যে সবগুলো ভার্বের পরে যে তুমি বাই বসাবা। প্যাসিভের ক্ষেত্রে সবগুলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পরে বাই বসাবে, এটা কিন্তু সবসময় করতে পারবে না। যেমন অ্যানোয়েড, কিছু ভার্ব একটু চিনে রাখো, অ্যানোয়েড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসপ্লিজড, ডিসস্যাটিসফাইড, তারপর কি ডিসগাস্টেড, চার্ম, মার্ভেল, প্লিজড, স্যাটিসফাইড, শকড, তারপর কি স্ট্যান্ড, তারপর কি সারপ্রাইজড, তারপর কি ভেক্সড। এরপরে যদি ব্যক্তি বসে, এই ভার্বগুলোর পরে ব্যক্তি বসলে আমরা যদি পার্সন আসে তাহলে আমরা উইথ দিব প্রিপোজিশন হিসেবে, আর যদি বস্তু থাকে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাড দিব। একটু মাথায় রাখবা, এইগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভ করবো। আর একটা বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করি, রিসেন্ট ইস্যু বলে আমি আলোচনা করতেছি। আমি ইউটিউবে ভিডিওর ভিতরে জেনারেলি খুব কম পরিমাণ কোনো কোর্সের কথা বলি না, এটা ইউটিউবের জন্য করতেছি আমি ভিডিও, তোমাদের ভালোর জন্য। সো তোমরা যারা 26 ব্যাচ আর 27 ব্যাচ অনেক বেশি প্যারা খাচ্ছ, সো তোমাদের জন্য কিন্তু আমাদের ইংরেজি, বাংলা, আইসিটি, দেখো এই জিনিসগুলো, এই কোর্সগুলো মানে একদম রিসেন্টলি শুরু হচ্ছে বলে আমি বলতেছি। আমি এই ভিডিও যখন আবার আপলোড করবো আমি কোর্সের এই কথাবার্তাগুলো কাটে দিব। আমি তোমাদের এখন বোর্ড কোশ্চেন সলভ করাবো, তার আগে 2 মিনিট বলে নেই। তোমরা যারা 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা ইংলিশ, বাংলা, আইসিটিতে কিন্তু প্রচুর পরিমাণে দুর্বল থাকো, এবং দিন শেষে প্রত্যেক বছর 3 লাখ, 2.5 লাখ, 3 লাখ শিক্ষার্থী শুধুমাত্র ইংলিশে ফেল করে, আইসিটিতে ফেল করে প্রায় লাখখানি শিক্ষার্থী। সো তোমরা যারা এরকম মানে প্রেশার খাচ্ছ, এই সব সাবজেক্টগুলো ভালো করতে পারবো না, 26 ব্যাচের পোলাপান, তোমাদের জন্য কিন্তু আমাদের এফআরবি ফর ইভিএ, ইংলিশ, বাংলা, আইসিটি 3টা সাবজেক্টের এফআরবি কোর্স, ফাইনাল ডিভিশন কোর্স চলে আসছে, যেখানে 60টা লাইভ ক্লাসের ভিতরে ইংলিশ, বাংলা এবং আইসিটি 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন। ইংলিশের 2টা পার্টে 200 মার্ক, প্রত্যেক গ্রামাটিক্যাল, প্রত্যেকটা টপিকের পর বোর্ড কোশ্চেন সলভ, রিটেন হ্যাক্স। আবার ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রত্যেকটা সিন প্যাসেজ ধরে পড়ানো হবে, শর্ট কোশ্চেন, সামারি সবই পড়ানো হবে, ফ্লোচার্ট, তার পাশাপাশি উইথ ক্লু, উইদাউট ক্লু বা তোমার যত টপিক আছে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে আমাদের এই কোর্সে। আবার আইসিটির 100 মার্কের জন্য তোমার 6টা চ্যাপ্টারে আমরা এমসিকিউ করাবো, সিকিউ করাবো, এসকিউ করাবো, সবই করাবো, পুরো ফুল প্রিপারেশন। বাংলার ক্ষেত্রে 2টা পার্টে 200 মার্কের ফুল প্রিপারেশন। এই কোর্সে কিন্তু আমাদের আর্কাইভ ক্লাস শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। আর লাইভ ক্লাস শুরু হবে সামনের মার্চ থেকে। সো তোমরা মার্চ মাসের আগে ভর্তি হয়ে যাইতে পারবা। এবং আমাদের কোর্সটা কিন্তু ওয়েবসাইটে হয়, স্বপ্নডাবি.com লিখে সার্চ করলেই তুমি আমাদের ওয়েবসাইট পাবো, ওয়েবসাইট থেকে আমাদের কোর্সে ভিজিট করতে পারবা, মানে এনরোল করতে পারবো। আমাদের এই কোর্সে কিন্তু
500 মার্কের একটা বই থাকবে, অর্থাৎ বাংলাদেশের স্বপ্নলাভী প্রথম যারা একটা 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্সে 500 মার্কের বই প্রদান করতেছে, ঠিক আছে। ই বুক আমাদের ওয়েবসাইট থেকে পড়তে পারবে। এখানে কিন্তু টোটাল তোমার আর্কাইভ ক্লাস 20+, লাইভ ক্লাস 60+, এখানে কিন্তু তোমার 20+ এক্সামও দিতে পারবা, সম্পূর্ণ এক্সক্লুসিভ সাজেশন পাবা, জুম সেশন হবে, 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, অনেক বেনিফিট। তুমি আমাদের কোর্সের আমাদের যে ওয়েবসাইটে গেলে এখানে দেখে নিতে পারবা। এখন মাত্র 1490 টাকায় ভর্তি হতে পারবা, মাত্র 1490 টাকায় ইংরেজি বাংলা আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন একটা কোর্সে তুমি ভর্তি হতে পারতেছো। এই কোর্সে ভর্তি হলে তোমার এইচএসসি ইংলিশ বাংলা আইসিটির জন্য তোমার সামনে যে 4-5 মাস আছে কোথাও কোনো প্রাইভেট পর্যন্ত পড়া লাগবে না। এখানে যারা পড়াবেন সবাই ঢাকা ইউনিভার্সিটির। আমি নিজে তোমাদেরকে ইংলিশ পড়াবো, ইংলিশের 200 মার্কের প্রিপারেশন হবে, আমি তোমাদের এমন ভাই আমার হাত ধরে, ঠিক আছে, আমার হাত ধরে পুরো কম্প্যাক্ট একটা প্রিপারেশন হবে। দীপ ভাইয়া পড়াবে, রাফিদ ভাই বাংলা পড়াবে, নয়ন ভাই আইসিটি পড়াবে, আইসিটির বেস্ট একজন টিচার। আমরা তো অবশ্য ছোট, আমাদের হয়তো চিনো না, আর 2-1 ব্যাচ পরের পোলাপান হয়তো আমাদের আস্তে আস্তে চিনবে ভালো করে। সো তোমরা চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। 27 ব্যাচের জন্য সেম, 27 ব্যাচের এই যে EBI 4.0 কোর্স চলে আসছে, ইংরেজি বাংলা এবং আইসিটি 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন। এই কোর্সে প্রায় 6 মাস পড়ানো হবে তোমাদেরকে, এর ভিতরে 4 মাস লাইভ ক্লাস, 2 মাস রেকর্ডেড ক্লাস। এই 6 মাসে টোটাল 150 মতো ক্লাস করবা, তুমি প্রায় 30টা মতো এক্সাম দিবা। আমাদের সাথে লাইভ সেশন থাকবে, 500 মার্কের একটা বই পাবা। 27 ব্যাচের ইংলিশ বাংলা আইসিটি এখন যদি ভর্তি হও সামনের 1 বছর, তোমরা যদি আমাদের EBI কোর্সে ভর্তি হও, ইংলিশ বাংলা আইসিটি পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্সে সামনের 1 বছর অনলাইন অফলাইন আর কোথাও তোমার ভর্তি হওয়া লাগবে না। ইংলিশ বাংলা আইসিটির জন্য 500 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমরা কভার করতে পারবা। তোমরা তো জাস্ট ইংলিশের একটা সাবজেক্টের জন্য প্রত্যেক মাসে 1500 টাকা খরচ করো, বাট ওই রকম কিছু না, মাত্র 1690 টাকায় তোমার পুরো এইচএসসি লাইফের ইংলিশ বাংলা আইসিটি A to Z কভার হয়ে যাবে 27 ব্যাচ। তার সাথে 500 মার্কের একটা প্রিপারেশনের ই বুক পর্যন্ত পাবা, অনলাইনে এক্সাম। এখানে যারা পড়াবেন তারা কিন্তু যথেষ্ট কম্পিটেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে জানো। কোর্সে ভর্তি হতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো, EBI 4.0, বা আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের যে কমেন্ট সেকশন চেক করতে পারো, আমাদের ইউটিউব বা কি বলে এটা ফেসবুকে হইলে। সো এই হচ্ছে ব্যাপার, মাত্র 1690 টাকা এখন ভর্তি হতে পারো, মাত্র 1690 টাকা একদম ইংলিশ বাংলা আইসিটি পূর্ণাঙ্গ প্রিপারেশন। 2500 টাকা মেইনলি কোর্স ফি। আর যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হতে চাও, যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি খননে চান্স পাও, তারা কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা এনরোল করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা পরে বলবি, আমার ভালো লাগতেছে না বলতে, আমার খুব খারাপ লাগে ভাই। তারপরে কি এখানে দেখো, আমরা ধরো এখন বোর্ড কোশ্চেন সলভ করাবো। এখন ধরো কোনটায় সলভ করাবো, ধরো এটাই সলভ করাই। এখানে কি আছে, একটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা, আমি তোমাকে একটা কথা বলছিলাম যে বোর্ড কোশ্চেন সলভ করার সময় তুমি অলওয়েজ যদি মনে করো যে ভাই আমি শুধুমাত্র জেনারেল প্রিপোজিশন পড়ে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো এবং এটা আমার জন্য অনেক বেনিফিটের, ভাই তুমি আসলে বোকার স্বর্গে বসবাস করতেছো। অ্যান্ড তোমার মানে অবস্থাটা কিন্তু খুব বেশি খারাপ হবে। আই রিপিট, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো ভাই, প্লিজ পড়ো, প্লিজ 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 অ্যান্ড প্লিজ। দেখো এখানে কি আছে, ইট ইজ নোন ড্যাশ অল that one day all will pass away dash this earth। আমি এটা যদি সলভ করাই, এখানে ব্যাখ্যা করে সলভ করানোর কিছু নাই। এবং আমি যদি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করানো শুরু করি, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের সেম থিং তুমি ফেস করবা যে ভাইয়া তো কোনো কিছু ব্যাখ্যা করে সলভ করাচ্ছে না, ভাইয়া তোমার ব্যাখ্যা করে সলভ আমি কেমনে করাবো, এ তো সবই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এখানে কি আছে দেখো, ইট ইজ নোন ড্যাশ অল, এটা হবে ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে, ঠিক আছে, বা সবার মানে এটা মানে এই বিষয়ে সবাই মানে জ্ঞাত, সবাই ভালো করে জানে, ইট ইজ নোন টু অল, ঠিক আছে, ইট ইজ নোন টু অল। এই নোনের পরে মানে নোনের পরে নোন V3, এরপরে যদি আমি তোমার প্রিপোজিশন বসে অবশ্যই সেটা টু হয়, এটা খানিকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের স্ট্রাকচারের ভিতরে পড়ে। ইট ইজ নোন টু অল আমরা সবাই জানি, বা এটা সবাই জানে যে দ্যাট অন ডে, একদিন, অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ, আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ফ্রম, ঠিক আছে, পাস অ্যাওয়ে ফ্রম, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পাস অ্যাওয়ে ফ্রম মানে জেনারেল কনটেক্সটের বাইরে যদি চিন্তা করি, আমরা জেনারেল কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারি ফ্রম, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু মানে ওই কনটেক্সটে চিন্তা করলে এটা কিন্তু যায়। তারপরে কি আছে দেখো, সো উই হ্যাভ নো এসকেপ ড্যাশ ডেথ, সো উই হ্যাভ নো এসকেপ ফ্রম ডেথ, অর্থাৎ আমাদের কিন্তু এই মৃত্যু থেকে কোনো ধরনের কোনো নিস্তার নেই বা মুক্তি নাই। এই এসকেপের পর ফ্রম, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিটটা একটু কালেক্ট করে নিও প্লিজ, আমাদের শিটের ভিতরে সব কিছু দিয়ে রাখছি, ওই শিটটা পড়লে আমাদের পেইড ব্যাচের শিট বা ফ্রি শিট সবগুলো শিট অনেক এনরিচড। সো আমাদের শিটটা একটু চাও যে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিটটা দেন, 200 না 300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, আল্লাহর রহমতে তোমার ওই প্রিপোজিশনগুলো পড়লে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে তুমি জাস্ট প্রিপোজিশনের প্রত্যেকটা সেগমেন্টে ভালো করতে পারবে, আমাদের ক্লাসের সাথে অ্যাডেড, ঠিক আছে। তো সব তো পড়ানো যায় না, আমি তোমার 500 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াইতে গেলে আমার লাগবে 5 ঘন্টা টাইম, এটা কেমনে পসিবল? তুমি জাস্ট পড়তো, ওইটা তুমি যদি নিজে পড়ো, আমাদের কাছে শিট নিয়ে তোমার লাগবে 40 মিনিট, ওটা নিয়ে নিও আমার কাছে কমেন্ট করে, ঠিক আছে। তারপরে কি, ওয়ান ডে উই উইল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, অর্থাৎ আমরা একদিন এই যে মানে মৃত্যুর কোলে ঢলে পড়বো, ঠিক আছে, ইনটু, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে রোল ডাউন ইনটু,
রোল ডাউন ইনটু, ঠিক আছে, মানে কোনো কিছুর ভিতরে। এটা মূলত তুমি যখন মানে কি বলবো প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের শীটটা দেখবা, প্রত্যেকটা সেগমেন্ট কমন পাবা। তারপরে কি আছে দেখো, বিকজ ডেথ ইজ কমন টু অল, কারণ মৃত্যু সবার জন্য একদম কমন বা সাধারণ বিষয়। কমনের পরে টু বসে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি সো, সুতরাং উই শুড নট মর্ন, উই শুড নট মর্ন, ঠিক আছে, ড্যাশ দ্য ডেড। মর্নের পরে কিন্তু ফর, মানে কোনো কিছুর জন্য তুমি ধরো অনেক বেশি কষ্ট পাচ্ছ, সো মর্ন ফর ডেড, অর্থাৎ আমাদের কিন্তু মর্ন ফর ডেড, আমাদের কিন্তু মৃত্যুর জন্য অনেক বেশি কষ্ট পাওয়া উচিত না। তারপরে কি আছে দেখো, বাট দোজ হু ডাই, কিন্তু যে সকল মানুষজন ড্যাশ দ্য কান্ট্রি আর ইমর্টাল, অর্থাৎ যে সকল মানুষজন দেশের জন্য মারা যায়, ডাই ফর, দেশের জন্য মরা অর্থে ডাই ফর বসে। ডাই নিয়ে একটা চার্ট আছে, ডাইয়ের পরে মানে কোন কোন প্রিপোজিশন বসে, 8 থেকে 10টা বা তার বেশি প্রিপোজিশন ডায়ের পরে বসে। আমার মনে হয় 10 বা 15টা, ঠিক আছে, আমার একদম এক্স্যাক্টলি নাম্বারটা মনে আসতেছে না। ডায়ের পরে কোন অর্থে, রোগে মারা গেলে ডায়ের পরে কি আসে, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডায়ের পরে কি বসে, কলেরিয়ায় মারা গেলে ডায়ের পরে কি বসে, দেশের জন্য মারা গেলে ডায়ের পরে কি বসে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ফরম্যাটের ভিতরে আসে বা গ্রুপ ভার্বের একটা ফরম্যাটের ভিতরে আসে। ডাই ফর, ঠিক আছে, দেশের জন্য মরে যাওয়া, ডাই ফর কান্ট্রি আর ইমর্টাল। তারপরে কি, দেয়ার মেমোরিজ ডোন্ট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের এই যে মেমোরি বা তাদের স্মৃতি কিন্তু মানে কি বলবো হারাই যায় না, তাদের স্মৃতি কিন্তু মানুষ মনে রাখে। তো সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হয়। সিঙ্ক ইনটু, সিঙ্কের পরে কিন্তু ইনটু বসে, ঠিক আছে, বা এটা একটা মূলত ফ্রেজ টাইপের ব্যবহৃত হয় যে সিঙ্ক ইনটু অবলিভিয়ন, বাট সিঙ্কের পরে ইনটু বসে, এটা একটু মাথায় রাখবা। তারপর কি, দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো মেডিসিন নাই দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ, অর্থাৎ এমন কোনো মেডিসিন নাই যেটা একজন মানুষকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে। সো এটা একটা জেনারেল প্রিপোজিশন ব্যবহার করলা, ঠিক আছে। তারপরে কি, সো সুতরাং উই শুড অলওয়েজ বি রেডি, হি না বি রেডি ফর ডেথ, আমাদের কিন্তু অলওয়েজ রেডি ফর মানে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকে, রেডি ফর, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, রেডি ফর ডেথ, সো উই শুড ডেথ। অর্থাৎ এখানে যতগুলো তোমাকে আমি সলভ করাইলাম, তুমি একটু দেখো এখানে যে ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে যে সবাইকে একদিন মরে যাইতে হবে, নোন টু, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরম্যাটের ভিতরে যায়। তারপরে কি, এখানে কি আছে দেখো, উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, আমাদের একদিন পৃথিবী থেকে চলে যাইতে হবে। সো উই শুড নো এসকেপ ফ্রম ডেথ, আমাদের মৃত্যু থেকে কোনো নিস্তার নেই, এসকেপ ফ্রম বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওয়ান ডে উই উইল রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ, আমাদের আইসি ল্যাপ অফ ডেথ, অর্থাৎ আমাদের একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, রোল ডাউনের পরে ইনটু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কি, আমাদের এখানে বিকজ ডেথ ইজ কমন টু অন, কমনের পরে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো উই শুড নট মর্ন ফর মানে কোনো কিছুর জন্য অনেক বেশি মানে কি বলবো মন খারাপ করা বা অনেক বেশি পরিমাণে কি বলবো যে কান্নাকাটি করা, সো মর্নের পরে ফর বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাট দোজ হু ডাই ফর ফর বসে, ঠিক আছে, দেশের জন্য, এগুলো তোকে জানতে হবে মানে মারা গেলে। তারপরে দেয়ার মেমোরিজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, সিঙ্কের পরে ইনটু বসে। দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ, এমন কোনো মেডিসিন নেই যেটা একজন মানুষকে মৃত্যু থেকে বাঁচাইতে পারে। সো উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ, আমাদের অলওয়েজ বা সর্বদা রেডি থাকতে হবে মৃত্যুর জন্য। রেডি ফরে কিন্তু ফর বসে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেইগুলো যদি না পারো, এই জিনিসগুলো যদি না দেখো, তাহলে তোমরা কেমনে পারবা বলো, কেমনে পারবা? পারার কি কোনো ওয়ে আছে? বলো বলো কেমনে পারবা? এখানে ধরো আমি আরেকটা পড়াইলাম, এটা দেখো, এটা পুরাটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ভরা, আমার খেয়াল নাই। দেখো, এ গুড বয় ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানে হবে অ্যাকাস্টম টু। কেন অ্যাকাস্টম টু হবে? দেখো আমি আবার বলতেছি, আমাদের শীটে কিন্তু পূর্ণাঙ্গভাবে সব কিছু দেওয়া আছে, কারণ এত প্রিপোজিশন স্লাইডে মানে ইনপুট করা পসিবল না। তুমি আমাদের শীটটা কালেক্ট করো, আল্লাহর রহমতে ওইখান থেকে সবই পড়ে নিতে পারবা। সো এখানে এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, একজন ভালো ছাত্র সে হার্ড ওয়ার্ক বা পরিশ্রমের সাথে প্রচুর পরিমাণে অ্যাকাস্টম বা পরিচিত, সে কিন্তু হার্ড ওয়ার্ক করতে পারে। সো এটা আমাদের, তুমি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীটটা দেখো, এখানে সবই পেয়ে যাবা। অ্যাকাস্টম টু, তো অ্যাকাস্টমের পরে তুমি কি বসাইতে? তুমি যদি না জানো যে অ্যাকাস্টম টু মানে মানে অভ্যস্ত, তুই বসাইতে পারতা না। তারপরে কি, হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, আমি অ্যাডিক্টেড টু তোমাদের একটু আগে পড়াইছি, এখানে কোনো একটা জায়গায় পড়াইছিলাম যে কোনো কিছুতে যদি তুমি নিমগ্ন থাকো, এখানে অ্যাডিক্টেড টু কই পড়াইছি রে ভাই, আমি নিজে পড়াইছি, আমার মনে আছে। এই যে অ্যাডিক্টেড টু কই পড়াইলাম, অ্যাডিক্টেড টু পড়াইছি না বলো? অ্যাডিক্টেড টু পড়াইছি রে, পড়াইছি এই যে অ্যাডিক্টেড টু কিন্তু পড়াইছি যে সে কোনো ধরনের খারাপ জিনিসে কিন্তু জড়িত না, ঠিক আছে। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, অ্যাভার্স মানে বিতৃষ্ণা, অ্যাভার্সের পরে কিন্তু টু বসে। তারপর কি, হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার ডিটারমিনেশন বা তার প্রতিজ্ঞার প্রতি লেগে থাকে, যে ক্লিংস টু মানে লেগে থাকা, পড়াইছি না এখানে, দেখো এখানে একটু দেখলেই বুঝতে পারবা, লেগে থাকা অর্থে কই পড়াইছি যে
ক্লাইং টু বা ক্লিংস টু, যাই হোক একটা হইলে হইতেছে, এটা কিন্তু লেগে থাকে অর্থে ব্যবহৃত হয়। তারপরে কি আছে দেখো, যে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে মানে হার্ড ওয়ার্ক বা পরিশ্রম করতে অভ্যস্ত, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার মানে সাকসেস নিয়ে কোনো ধরনের কোনো ডাউটফুল থাকে না, মানে সন্দিহান থাকে না। ডাউটফুল অফ এখানে পড়াইছি না, এখানে দেখো ডাউটফুল অফ মানে সন্দিহান থাকা। একটু ক্লাসটা করো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, বুঝতে পারবা। আরে ভাই কই গেলি তুই? ডাউটফুল অফ মানে সন্দিহান থাকা, ডাউটফুল অফ মানে সন্দিহান, এই যে ডিভিয়াস অফ ডাউটফুল অফ, এই যে ডাউটফুল অফ মানে সন্দিহান থাকা। আর কি দেবো প্রমাণ তোমাদের, বলো? আর প্রমাণ দেওয়ার মতো কিছু আছে? তারপর হি ইজ ভেরি মাচ কশাস, সে কিন্তু খুব বেশি সতর্ক, ঠিক আছে। অ্যাবাউট হিজ ডিউটি, কোনো কিছু সম্পর্কে সতর্ক থাকা, সে কিন্তু তার ডিউটি সম্পর্কে অনেক বেশি সতর্ক। তারপরে কি হি ইজ নট বোস্টফুল অফ, আমি এখানে পড়াইছি না গর্ব করার অর্থে বোস্টফুল ব্যবহৃত হয়, সে কিন্তু তার এই যে ট্যালেন্ট নিয়ে কখনো গর্ব করে না, ঠিক আছে, বা অহংকার করে না। হি বিহেভস ওয়েল উইথ অল, সে কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। সো এইখানে একটা জেনারেল প্রিপোজিশন বসাইছে, আর বাকি সবগুলো বাকি এই 8টা বসাইতে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ, অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, সো অ্যাটেন্ডের পরে মনোযোগ দেওয়া অর্থে টু ব্যবহৃত হয়। তো এখন তুমি যদি এটা না জানো যে অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া, তুমি এখানে ভালো করতে পারতা না, তুমি অ্যাটেন্ড ইন দিতা, অ্যাটেন্ড মানে কপ তোমার মনের মতো যা বসাইতা। সো দ্যাট ইজ দ্য থিং, যে আমাদের অলওয়েজ ভালো করতে গেলে অ্যাপ্রোপ্রিয়েট আর জেনারেল দুইটা প্রিপোজিশনও ভালো করে শিখতে হবে। সো ভাইয়ের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, আর আমাদের কোর্স সবগুলো অ্যাভেলেবল আমাদের ইউটিউবে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। প্লেলিস্টে সবগুলো ভিডিও দেওয়া আছে, একটু দেখেই নিও। আমাদের এই প্লেলিস্টে এইচএসসি ইংলিশ গ্রামার পার্ট A to Z প্রিপারেশন, এই প্লেলিস্টে সবগুলো ভিডিও দেওয়া, তোমার যতগুলো সাবজেক্ট আসে বা সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড হচ্ছে। সো আমাদের এই কোর্সগুলো সম্পর্কে বললাম 26-27, আর প্রি অ্যাডমিশন কোর্সে যারা ভর্তি হচ্ছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো। এই কোর্সে তুমি এখনও 1 থেকে 1.5 মাস সময় পাবো ভর্তি হইতে পারবে। এখন থেকে ক্লাস শুরু হবে ধরো এই মাস থেকে, বাট তুমি আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ আর পর রেকর্ডেড থাকবে। তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তোমাদের কিন্তু প্রি অ্যাডমিশন করা প্রয়োজন। অর্থাৎ এইচএসসি থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে প্রিপারেশন নেওয়া শুরু না করো, তোমার জন্য কিন্তু ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক বেশি টাফ। কারণ এইচএসসির পরে 2 বা 3 বা 4-5 মাস পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পসিবল না রে ভাই আমার, এটা কোনোভাবে পসিবল না। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি চান্স পাইতে চাও, তোমাকে কিন্তু এখন থেকে প্রচুর পরিমাণে পড়তে হবে। সো এই প্রি অ্যাডমিশন যারা করে রাখবা তারা কিন্তু খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো তোমাদের জন্য এই কোর্সটা কিন্তু অ্যাভেলেবেল। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির পূর্ণাঙ্গ ধারণা পাবা ভর্তি প্রস্তুতির, আমাদের এইচএসসিতে থাকতে, যেটা একজন স্টুডেন্ট অ্যাডমিশন টাইমে নেয়। তুমি তাদের থেকে কি পরিমাণ অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন নিতে পারতেছো, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন ম্যান। তারপরে তুমি কি 30টা প্রিমিয়াম লেকচার পাবা, 30টা প্রিমিয়াম লেকচার শিট পাবা, প্রিমিয়াম গাইডলাইন সেশন পাবা, ডিউবি ইউনিট স্ট্যান্ডার্ড 10টা কুইজ পাবা, তার সাথে 5টা রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস ফ্রি ক্লাস পাবা আমাদের, ঠিক আছে, যেটা আমাদের রিটেন প্রিমিয়াম কোর্সের ক্লাস আমরা ফ্রি করে দিব জাস্ট তোমাদের জন্য। যে আমি তোমার এইচএসসি থেকে মানে 2টা সেগমেন্টে গড়ে তুলবো ঢাকা ইউনিভার্সিটির জন্য, একটা সেগমেন্ট এমসিকিউ আর একটা সেগমেন্ট তোমার রিটেন। সো যাতে তুমি খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো। লাভ ইউ অল দ্য বেস্ট। নেক্সট কোন ক্লাস মানে নেক্সট তুমি কোন ক্লাস চাও এটা আমাকে বলো, আমি তোমাকে সেইভাবে ওই ক্লাসগুলো দিব, ঠিক আছে। টাটা, ভালো থাকো তোমরা, তোমাদের জন্য শুভকামনা। আর যদি মানে কোনো ক্লাস করতে মানে পরের যে টপিকের ক্লাস আমাকে বইলো, অ্যাডমিশন টাইমে তোমাদের সাথে দেখা হবে, ট্রাই করবো খুব ভালোভাবে পড়ানোর এবং খুব ইজিলি সব কিছু অথেন্টিক গাইডলাইনটা স্বপ্নটা থেকে তোমরা পাবা, বুঝছো। জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করো। দিনের পরিশ্রমের বাইরে কিচ্ছু নাই ভাই, পরিশ্রমই একমাত্র জিনিস বা একমাত্র এলিমেন্ট যেটা তোমাকে অ্যাকচুয়ালি লাইফে শাইন করাইতে বা হেল্প মানে কি বলবো যে মানে শাইন করতে হেল্প করবে, বা ওইটা তোমাকে সাকসেসফুল হইতে হেল্প করবে। টাটা, অল দ্য বেস্ট।